সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা ১৯। পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্রতটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতি কুড়িয়ে হাতে থাকা পলিথিনের থলেতে ভরে নিচ্ছে ওরু। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে ওরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গেলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঁচ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়োতে গভীর মনোযোগী। ওরু পিছিয়ে পড়েছে দেখে এলিসা পেছন থেকে ঘুরে হাঁক পেরে ডেকে উঠল, ওরু, তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিসার কথার মাথায় কৃত্তিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘুরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের ওপর ক্যালভিন ক্লাইভ খচিত ড্যানিম ট্রাকশুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। এলিসার ডাকে ওরু ঝিনুক কোরানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম নেত্রে পরখ করতে লাগলো সাথে থাকা সবাইকে। এলিসা আল্ট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্রবিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটুও। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙা লম্বা কোটি। এলিসার সাথে রং মিলিয়ে অর্ণব লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাঁটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককে এই প্রথম দেখল ওরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টের শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে অরুর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্রপথ পাড়ি দিয়ে তবেই হদিশ মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুসরত পেয়ে চারিদিকে সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করব আমি। যে কে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে। আর সায়র, তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গণ্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে নিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এটাই হলো শর্টকাট রাস্তা। জ্যাকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হব? হতে যাব, তুই হ। আফটার অল তোর পেয়ারের লাল হলো এলিসা।
এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালায় দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য KTM 319 রেন্ট করার ব্যবস্থা কর। যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তিমাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে উঠে বলল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে। কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেসিন মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবও না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে কাস্টল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে কাস্টল বানাতে দেখে সায়রও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? অরু উল্টে প্রশ্ন শুধালো, সত্যিই করবেন? সায়র হ্যাসূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর কাস্টলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বোলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃত্তিক, সায়রের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে ওঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠিবদ্ধ করে দাঁড়িয়ে থাকা কৃত্তিকের মুখভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃত্তিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকে তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি কাস্টলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃত্তিকের নয়, অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। শালা ভিতর ডিম একটা। সায়র ভয়ার্থ চাহনি দিয়ে একবার কৃত্তিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃত্তিকের আওয়াজ ভেসে এলো, আবার ওইদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সবসময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তীর্য কালো মিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে ওরু। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর, সবাইকে কেমন পরপর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, ওরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব, কিন্তু ও তো এখন আর ছোট নয়। তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোর কোনো ফুসরত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কথাগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে কৃত্তিক। মনে মনে বলছে, দেখি কত দূর যেতে পারিস, আমি আটকাবো না, আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝেই কৃত্তিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃত্তিক। দেখলো অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধ মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কৃত্তিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়েই সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃত্তিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃত্তিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুকনো ঢুক গেলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল ওরও। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো?
মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে অরুতা নিজেও জানে না। তবে কথার মাঝপথেই কৃত্তিকের শক্ত হাতের চপেটাঘাতে সে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চরের আঘাতটা এতই জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় জ্বলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শিখ, পরে জাজ করতে আসিস, ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে কৃত্তিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুররাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তে কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে। ওর মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে তার আগে কৃত্তিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা ওরু, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। কৃত্তিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠেছে ভল ভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হনহন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃত্তিকেরও মাথায় আকাশসম জিদ চড়ে আছে, তাই কৃত্তিকও নিজেও অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছুটোছুটি শেষে সন্ধ্যা হতেই ঝিরঝিরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃত্তিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটাল টু বাড়ি, সব কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাভডোট। আর মাত্র কিছুদিন, তারপর মা ঠিক হয়ে আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দুবোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদুরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কী বা হতে পারে। এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত দুটো মুখ সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক। কার্লি করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করল। তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কে ও চিনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টা প্রশ্ন ছড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করেছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথা এড়াচ্ছেন? মোটেই না, অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় তীর্যক হেসে বলল, আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছেরা তো খুব বাজে। এই বলে অনুর 5 আঙ্গুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল, আবারও হাত ধরেছেন কেন? প্রত্যয়ের নির্লিপ্ত জবাব, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেরাও খুব একটা সুবিধার না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়, 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাঁজ থেকে বের করে দুহাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের ওপর।
প্রত্যয় তার গমগমে পুরুষালী হাস্কি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করলো, টায়ার্ড লাগছে? অনু হ্যাসূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দুহাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দুপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘুমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়, বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে। অথচ অরু এখনও খেতেই আসেনি। অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই কৃতিকের। এলিসা, অর্ণব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম। ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল, অরু কোথায়? এখনও খেতে আসেনি? এলিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাটতেরামে। অরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলার প্রবেশ করতেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ এত রাত হয়ে গেল এখনও লাইট জ্বালায়নি অরু। আশ্চর্য। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর অরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে অরু কোথায়? এলিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র। সায়র কখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব। সেই মুহূর্তেই ছু মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো, অরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, অরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আর আমি অরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ফুলে আছে ওর। চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকেই কৃতিক সবার উদ্দেশ্যে বলল, অরুকে তোরা নিয়ে আসিসনি? এলিসা আর অর্ণব চোখোচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস। আমরা আরও ভাবলাম অরুকেও সাথে করে নিয়ে এসেছিস। ড্যামেট। সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঁচ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে জড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র, কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এই সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতামতা করে বলল, মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বটগাছের নিচে বসে ফুপিয়ে কাঁদছে ওরম। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। আমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। অরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যে দিকবিদিক ছুটেছে ও, যার ফলে বন বিচুটিতে বেঁধে জুতোসহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো।
হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাতজাগা বন্যপ্রাণী আর হুতুম পেঁচার গা গোলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়েই গাছের নিচে বসে পড়েছে ওরও। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবে কিছু সময় অতিবাহিত হয়। ওরু এখনও হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল ওরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল ওরু। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসিয়ে উঠল জংলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দু হাতে চেপে চোখ মুখ খিচে দৌড় লাগালো ওরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন বিচুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়েছে, তবুও শরীরে সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো ওরও। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয়ে আতকে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ওরু। মনে মনে ভাবল, এটা আবার কি? কোনো ভাগ ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? এই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে দেখে ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো ওরু। দৌড়তে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে, তবুও থামল না ওরু। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো সেদিকে, যেদিকে দুচোখ দেয় সেদিকেই। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের উপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গরনের ওরুও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার নেই। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কি না? বোধগম্য হলো না ওরুর। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে শুয়ে চোখ দুটো খুলল ওরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধারে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে ওরু দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন, পরনে তার কালো হুডি। নিষ্প্রভ চোখ দুটো আহতের মতোই ওরুর দিকে নিবদ্ধ। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে ওরু খেয়াল করল ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং কৃত্তিক, ওর সেভিয়র। মানুষটা কৃত্তিক। এটা বোধগম্য হতেই দৌড়ে এগিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল ওরু। ওরু এতটা জোরেই কৃত্তিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃত্তিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃত্তিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে ওরু। বিপরীতে কৃত্তিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কারণ এই মুহূর্তে ওপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত ওরু এখনও ওকে ইচ্ছে মতো কিলঘুষি দিয়ে যাচ্ছে। কৃত্তিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল ওর নরম তুলতুলে গালে, যেখানটায় ওর 5 আঙুলের ছাপ এখনও দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা ধারা ওরুর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়েই উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। ওরু এখনও কৃত্তিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃত্তিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের পর্ব সংখ্যা 19। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরা রাফা। পর্ব সংখ্যা 20। পাহাড়ের চূড়ায় অবস্থিত দুচালা আলিশান ভিলার গাদা বিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়।
অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেটা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ঝাঁপিয়ে হু হু করে বাসন্তী খিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ঘুমকুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃত্তিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের মাঝে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরে তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই। এটুকু বলেই কৃত্তিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যেই মুহূর্তে মনটাকে আর মানাতে পারবো না, ঠিক সেই মুহূর্তে এসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরও বড় কোনো বাধা, সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেবো আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নেই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের ওপর পরে শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কৃত্তিক। গভীর অমাবস্যার রাত, মাথার ওপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিমলাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে। চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছে অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতেই আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে ওরও। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। ওরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে ব্যস্ত, প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনোরূপ নক না করে পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতরে প্রবেশ করে কৃত্তিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে ওরও। মাথা তুলে কৃত্তিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয় সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কৃত্তিক। হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃত্তিককে দেখাতে অরু সংকোচবোধ করছে বুঝতে পেরে কৃত্তিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের উরুর ওপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃত্তিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? পরকে সামলাতে পারবি? কৃত্তিকের হঠাৎ করা ছবলের মতো প্রশ্নে অরু লজ্জায় চোখ বুঝে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরও ব্যথা দিব বলে। কৃত্তিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃত্তিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে ও বলল, সত্যি আবার ব্যথা দেবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃত্তিক। কৃত্তিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর উষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরু। অরুকে সেই কখন থেকে হা হয়ে থাকতে দেখে কৃত্তিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হা করেছিস কেন? মাছ খাওয়ার শখ হয়েছে? কৃত্তিকের কথার পাছে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কৃত্তিক হাত বাড়িয়ে বলে, ওই পাটা দেখি। ওর সামান্য উকি দিয়ে দেখল ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এড করে দিয়েছে কৃত্তিক। এরপর আরেকটা পাও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ের নুপুর কোথায়? ওর ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি।
নূপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃত্তিক শুধালো, আচ্ছা অরু, সেদিন ক্যাথলিন তোকে রেগেমেগে কি এমন বলেছিল? প্রথমে অরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করেই মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠে ও। কি ব্যাপার, হাসছিস কেন? অরু হাসতে হাসতেই জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কিনা আমাকে যাতে আপনার ধারে কাছেও আর না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে ওরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধ হয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কৃত্তিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন? আর মানুষ পেল না, আমি আর আপনি, সাপ আর বেজি, না না দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে ওরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করে অরুর মনে হলো ওর কলিজাটা টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আটকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল ওরু। কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাজে জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তরাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়ে হনহন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু, তুই আমার না হলে অন্য কারো না। সন্ধ্যা হতে না হতেই স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিমধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিলাক, মার্সিডিজের মতো নামিদামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামিদামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময়েই পৃথিবীর নামিদামি পকার প্লেয়াররা জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিসাও তাদের মধ্যে একজন, সবার প্রিয় নাম্বার 13। এই নামে সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা, যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিসা তো আর এসবে জড়াবে না। আজকেই এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশ সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষাও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই শুটবুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জ্যাকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইস, সব ঠিকঠাক। এলিসা, তুই সায়রকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতর প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথে কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জ্যাকে, তুই এখানেই ওয়েট কর। এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই এলিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃত্তিক সূক্ষ্ম নজরে কাচের দেয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করে পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃত্তিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্গিন্ন হয়ে শুধালো,
10 মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাঁজে আরও একটা রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কৃতিক বলে, ফর সেফটি পারপাস, আফটার অল ভেতরে সবার কাছে এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হইহট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভ্রুকুঞ্চন করে চারিদিক চোখোচোখি করল। অর্ণব নিচুস্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যে যেখানে খুশি যাক, এলিসার বাবাকে আমার মোটেই সুবিধার মনে হয় না। লোকটা চরম দ্রুত। এই মুহূর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাই আমাদের মেন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হাসূচক মাথা নাড়াল। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর এলিসার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চাললেন মিস্টার ত্রিপিটক? কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও, আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে। লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসল। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা 4 জনই যাব। প্রয়োজন হলে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কান্দে এবার অর্ণব কিছুটা ভরকে গিয়ে বলল, জ্যাকে, কি করছিস? অর্ণবের কথায় কান্না দিয়ে কৃতিক এলিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ত্রিপিটক, কারণ এলিসা আপনার সোনার ডিম্পার হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শ্যুট। এলিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়র। এলিসা, অর্ণব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন এলিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমুট পরিবেশ বিরাজমান। কৃতিক এলিসাকে নিয়েই 1 পা 2 পা করে মেইন গেটের কাছে চলে এসেছে। সায়র এখনও বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখায় এলিসার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেরে অর্ণব ভ্রুকুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র, দরজার গুপ্তমন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্তমন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে এলিসার বাবা সহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে। তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়র এখনও পা ধরে বসে বসে কাঁদছে। ডান অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা 3 জন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ, গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনই তড়িৎবেগে দৌড়ে দরজার বাইরে
চলে এলো সায়র এবং আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃত্তিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই এলিসার বাবাসহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। বাহিরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃত্তিক। হঠাৎ এলিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। এলিসা বিরক্ত হয়ে কটমটেই কিছু বলবে তার ফুসরত না দিয়েই ওর হাত ধরে অর্ণবও দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতেই কৃত্তিক বলল, তাড়াতাড়ি চল, ওরু ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃত্তিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো, অর্ণব, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতে অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়োয় মাথায় কিছু আসেনি, তাই এলিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহম্মক বনে গেল। কৃত্তিক দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল। একটা বাইকে কৃত্তিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিসা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই এলিসাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃত্তিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করলে গুলি ছুটতে? তোর গায়ে তো লাগেনি, আর আমার নিশানার ওপর আমার কনফিডেন্স আছে। কী করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃত্তিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃত্তিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃত্তিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতেই কৃত্তিক বলে, সায়র, ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃত্তিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেবো তো। পসিবল না, ওরও একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারে ট্রান নিল কৃত্তিক। সামনে পেছনে চারিদিকে সব কিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। প্যাটের মধ্যে নাড়ি বুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকবুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রুগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃত্তিক। রুমে এসে মনে মনে কৃত্তিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে যে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃত্তিক দাঁতে দাঁত পেশে বলল, আমার ওরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসল সায়র। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? ওরু হারিয়ে গেলে তুই সবসময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর ওরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কৃত্তিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর ওরু নেই। সায়রের ফাজলামো গায়ে নামে খেয়ে কৃত্তিক পুনরায় শুধালো, দেখেছিস কিনা সেটা বল। কৃত্তিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুকনো ঢুক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কৃত্তিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ালো। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কৃত্তিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা শুধালো, কি হয়েছে জেকে? এলিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতেই মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুড়ে শান্ত স্বরে কৃত্তিক বলল, ওরুকে দেখেছিস এলিসা? এলিসা ভ্রুকুঞ্চিত করে বলল, কেন, রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখি তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান দিয়েই বের হবে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল কৃত্তিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগেই বেরিয়েছে ওরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না।
রিসেপশনিস্টের কথায় মাথার রক্ত উঠে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করিয়ে নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতের মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক জোয়ার শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা, কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘণ্টাখানিক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণবও ওরকে খুঁজেছে হন্যে হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকে গুটগুটে আধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। রিপ অরোরা শেখ। অরুর পেছনে আরও 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে 2 হাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজ বুকের মধ্যিখানে। এক্ষণিকালে চর হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিচিয়ে রেখেছিল ওরম। কিন্তু কিছু সময় যেতেই শরীরের শিহরণ জাগানো সেই স্যান্ডালউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল ও। আবারও একই ঘুর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত সেই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতে সহ্য করতে পারে না ওরম। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারীসত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধারানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণে নীরবতা ভেঙে কৃতিক উদ্গিন্ন সুরে শুধালো, অরু, তোর বয়স কত? কোথায় গিয়েছিস, কেন গিয়েছিলি, কিভাবে গিয়েছিলি কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল ওরু। পরক্ষণেই ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ওরও মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি ওরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরু বলে, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা ওপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, এ কি, আপনার জুতা কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকার্স দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংরেজি পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরু, যা, এলিসের সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের কড়া আদেশে আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধ হয় ওরা আর ঘুমাবে না। এই পর্যন্ত ছিল সঙ্গীন প্রণয় শক্তি উপন্যাসের পর্ব সংখ্যা 20। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সঙ্গীন প্রণয় শক্তি লিখেছেন সুরা রাফা। পর্ব সংখ্যা 21। নিশতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাকা পানকৌড়িগুলো এখনও চিউ চিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে।
চোখের সামনে জ্বলছে ফায়ারপ্লেসের দাউ দাউ অগ্নিশিখা, সেথা থেকে কাঠকয়লা পোড়ানোর মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিকে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণবকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে অরুর প্রতি এত অবসেসড কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতই টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আর আমার সম্পর্কে আগুন পানির সম জটিলতা, তবু ওকে আমার চাই চাই, অ্যাট এনি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তো তুই ওরও প্রেমে পড়েছিস? কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আমি শিওর, আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরও আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পাল তোলার ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়েই কৃতিকের পানে চেয়ে আছে। দুজনের মনেই একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণে নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওরু যখন প্রথম কৃত্তিককুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার, এসবই। কারণ ছোটবেলা থেকে আমাকে এটাই শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিউর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশে সবাইকে নিজেই কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচত, তাতে আমার অন্তরে পৈশাচিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা আমার ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনও বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবাস্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতেই নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি, লোকেদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীনতায় বেড়ে ওঠার সেজন্য। এভাবে হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল অনায়াসে। দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততায় ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিশ জানত না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিত না আমার। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবা সম্বন্ধে আমার কিছুই জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। না আমার এসবে কিছুই এসে যেত। আর কীভাবেই বা আসবে? পরিবার কী জিনিস সে তো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কি না সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ ওকে ঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলে রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম।
কৃতিকের কথার মাঝে হুট করেই সায়ার ফোড়ন কেটে বলে, তুই কি রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওর আগের মতো এখনও আমার রুমে উকিঝুঁকি দিত, আর তুই ওকে ঠাস ঠাস করে মারতিস। অর্ণব সায়ারকে থামিয়ে দিয়ে বলল, আহা থাম তো তুই, জেকে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি, বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাদেখি হতো না। যদি হতো সেটাও অরুর জন্য, অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর বর্জনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছরখানিক চলে যায়। তারপর একদিন, এটুকু বললে থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনই উৎকণ্ঠা নিয়ে শুধালো, তারপর একদিন? এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমার রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোটোখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতে ছাদে এসেছিল ওরও। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে অকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে ওরও। তবে গলার স্বর বাহিরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথার উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা, জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছা করে না। কৃতিকের রকচটা স্বভাব চরিত্র সব কিছুই অরুর জানা, তাই ও আর কথা না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাত, কানেক্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে গুটগুটে অন্ধকার। জ্বরের ঘরে অন্ধকার রুমে শুয়েই থরথর করে কাঁদছে কৃতিক। সন্ধ্যা রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটাও বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝেই জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী ওরও। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আধটানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। ওরু মুমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি, তুই যা তো। কৃতিকের এহেন ধমকেও ওরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। ওরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছায় থাপ্পড় দিচ্ছি। ওরু মুখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়ি গিয়েছে, বলেছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া, এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর কাকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই জায়গা করে দিল কৃতিক। অরুও টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ রেখেই অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারব না। অরু এবার ভালোভাবেই বসে, হাতে থাকা জলভর্তিটা কৃতিকের কপালে রেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরে আজই বোধ হয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলোয় ওর চেহারাটা অপসরীর মতোই সুন্দর লাগছে তীব্র জ্বরের ঘরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটাতে। হুট করে কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ওর ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল।
আমার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি। একা একাই কষ্ট সহ্য করছে। তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। ওরও আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ার বাঁধনহীন ছেলের কাছে অরুর অজাচিত মনে মুখ ফুসকে বলা এই বাক্যটা ছিল আকাশসম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করে কেমন শীতল হয়ে গেল। উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণতালে। হুট করেই মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিবিজিবি ভাবতে ভাবতেই কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনও আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতিক অরুর হাত টেনে ধরে ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়, তোকে দেখব তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতে ঝিমুতে কখন যে কৃতিকের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে সেটা অরুর অজানাই রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘুর লাগা চোখে অরুকে দেখেছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকেই ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হেসে বলে, তুই আমার অরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখব, সারা জীবন ধরে দেখব। সেদিন রাতের পর থেকেই কৃতিকের মনে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নামধাম নেই, শুধু হৃদয় মাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সেই রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধুমহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা, সব কিছুরই পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেদিনই বাপদাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে কৃতিক। বাড়ির ঐতিহ্য, বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়ান চৌধুরীও হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছু নেই তার। কী বা বলবেন? ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তনে সে আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃত্তিককুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকে না, হঠাৎ করে কৃত্তিক কেন তার ওপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তারই হদিশ থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলেই কৃত্তিককে দেখতে পায় ওরও। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃত্তিক। চোখের সামনে থেকে সরলেই গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড়। থাপ্পড় খেয়ে ওরও কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবেই দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃত্তিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও যায় না ওর। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম ধরে কৃতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না ওর। তবে আজকে দুরু দুরু বুকে সেই আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত। তাই জামশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে, তোমার কৃতিক ভাইকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতে আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলে, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন, কি সমস্যা? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সবসময় বকাঝোকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছন পেছন ঘুরতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চুয়ার শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছে জানিস?
নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই। আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাচ্ছে ওরও। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রুদ্ধ মস্তিষ্কটাকে স্থির করে ওরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃত্তিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আই এম সরি অরু, খুব লেগেছে। কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলি ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু এবার শব্দ করে কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করেই ওর গালে সশব্দে চুমু খেয়ে বসল কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে যে কেউ পেছন দিক থেকে দেখলে ভুল বুঝতে পারে। হলেও তাই। আজমিনী শেখ বাড়িতেই ছিলেন সেদিন। কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্ধনরত আওয়াজ শুনেই তিনি বুঝে গিয়েছিলেন আবারও হয়তো তার ছোট্ট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসের ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলেই হয়তো নাক ফেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবুও কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জাহান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলে আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জাহান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকার নাচনিওয়ালের ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়, উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের ওপর বলল, তুমিই সেই আমেরিকান নাচনিওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জাহান আবারও ওকে সজোরে চড় মারলেন। অতঃপর আশেপাশের চালাপেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরের পুরাটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জায়ান কৃতিক চৌধুরীর রাজনৈতিক পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথার পিঠে কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে মারে। দলের লোকদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছুঁ মেরে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনোদিন ফিরবো না দেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল ওরও। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দবদবে চোখ দুটো ছিল দোতলার জানালায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় ওরু। কে নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও, আজ ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাকসিটে গা এলিয়ে দিয়েই বিড়বিড়ালো সে, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই এম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়ের শক্তি উপন্যাসের পর্ব নাম্বার 21। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।